দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশী। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু। এর আগে গতকাল সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজিবির বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। পৌষের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুরে ঠান্ডা উপেক্ষা করে শ্রমজীবীরা কাজে বের হচ্ছেন। দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। শীতের তীব্রতা কমেনি নওগাঁতেও। সকাল ৯টায় নওগাঁয়ের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীতে কিছুটা কমেছে ঘন কুয়াশার দাপট, তবে বেড়েই চলেছে শীতের তীব্রতা। সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। গতকাল এ তথ্য জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। এ সেলের সদস্যরা ফরেনসিক মর্গে গিয়ে মরদেহগুলো পরিদর্শন করেছেন। ৬ জনের মধ্যে একজন নারী রয়েছেন। গত বছরের জুলাইতে শুরু হওয়া সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয়। শিক্ষার্থীদের সঙ্গে জনতা যোগ দিলে সৃষ্টি হয় গণ অভ্যুত্থান। ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার আন্দোলনে সরকারের বিরুদ্ধে ব্যাপক শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে। ঘটে ব্যাপক হতাহতের ঘটনা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে, গণ অভ্যুত্থান ঘিরে সহিংসতায় ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। অজ্ঞাত ৬ জনের মরদেহের সন্ধান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেল। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অজ্ঞাতনামা পুরুষ বয়স ২০, অজ্ঞাতনামা পুরুষ বয়স ২৫, অজ্ঞাতনামা পুরুষ বয়স ২২, অজ্ঞাতনামা মহিলা বয়স ৩২, অজ্ঞাতনামা পুরুষ ৩০ এবং এনামুল বয়স ২৫। একজনের নাম পাওয়া গেছে, এনামুল বয়স ২৫। মরদেহগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এই সেলের সদস্যরা। মাথার খুলির এক পাশে কিছু অংশ নেই এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতর স্থান। তো সেগুলো দেখে আমাদের ধারণা হয়েছে লাশগুলো হচ্ছে গুলির কারণে শহীদ হয়েছে। তো ময়নাতদন্তে যেটা লেখা আছে যে আঘাতজনিত কারণে মৃত্যু, আমরা চাই এটা সুস্থ ময়নাতদন্ত হোক এবং সুষ্ঠুভাবে কি কারণে মারা গেছে সেটা নিশ্চিত করবে আমাদেরকে ঢাকা মেডিকেল। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের। কারো পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। লিখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবার। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, -2 আশা কখনো পূরণ হবে না। তিনি বলেন, আজকের বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই একে নিশ্চিহ্ন করার সুযোগ নেই।
যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি চলমান রাজনীতি এবং বিএনপির নেতৃত্ব সহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এখানে -2 কথা যারা বলে তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি, ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। জাতীয়তাবাদী দলের এই নেতা দাবি করেন দেশের মানুষ এখন বিএনপির নেতৃত্বের অপেক্ষায় আছে। সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। একই দিন রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সরকার দেশের অনেক কিছু ধ্বংস করে গেছে। এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এবং এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয় না, তারা এটাকে দলীয়করণ করে। গত সরকারের আমলে মেধাবী খেলোয়াড়রা বঞ্চিত ছিল বলেও দাবি করেন মহাসচিব। আরো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল উপচে পড়া ভিড়। দুপুরের পর মেলা প্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই ছিল না। ক্রেতা আকর্ষণে বিভিন্ন স্টল দিচ্ছে ছাড়। জমে উঠছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় অন্যান্য দিনের তুলনায় ক্রেতা দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। হরেক রকম পণ্যের লোভনীয় অফার লুফে নিতে অনেকেই পরিবার পরিজন ও প্রিয়জনদের নিয়ে ছুটে আসেন মেলায়। তো দোকানও আসছে, অনেক ভ্যারাইটি রকমের দোকান আসছে, অফারও দিয়েছে অনেক লোভনীয় অফার। ঘুরে তো ভালো লাগলো, পরিবেশও ভালো। আজকে শুক্রবার বলে ভিড় মনে হয় একটু বেশি। আমি অনেক কিছু কিনছি, এটা হচ্ছে বেতের ঝুড়ি, তারপরে হচ্ছে গাছ শাখার জিনিস। আজকে এখন বিকেলের দিকে একটু বেশি জমজমাট, আমরা যেহেতু দুপুরে আসছি তখন একটু জমজমাট কম ছিল, এখন বেশি জমজমাট আর খুবই ভালো লাগছে। তবে দর্শনার্থীরা বলছেন ঢাকার অদূরে এই মেলায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা উচিত। পণ্যের মান বাড়ানোর পরামর্শ দেন কেউ কেউ। নিউ মার্কেট যা যা অ্যাভেলেবেল পাই সবই এখানে আমি দেখেছি, বা কক্সবাজারের একদম ডুপ্লিকেট যদি কিছু বলা হয় তাহলে এখানেই আমি পাবো। তো আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে আমরা যা আশা করি সেরকম ব্র্যান্ডের আমরা কিছু দেখিনি। আমরা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা সেভাবে পাইনি। একটা ছোট্ট ওষুধের জন্য ঘুরতেছি, কিন্তু আমি কোথাও সেরকম ব্যবস্থা পাচ্ছি না। কিছু লাইট কর্নার রয়েছে, ঝাড়বাতি টাইপের, এগুলো খুব ভালো লেগেছে। কারণ আমাদের দেশে যত বাইরের দেশগুলো আসবে জানবে তত আমাদের জন্য ভালো। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ 7টি দেশের পণ্য নিয়ে 362টি দোকান সাজানো হয়েছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে আলিয়াস প্রসেস দি ঢাকায় শুরু হয়েছে রিক্সা চিত্রশিল্পী নবকুমার ভদ্রের 15 দিনের একক প্রদর্শনী। রিক্সা আর্টিস্ট এ ওয়ার্ল্ড হেরিটেজ শিরোনামে এতে স্থান পেয়েছে 16টি চিত্রকর্ম, 17টি পেন্সিল স্কেচ ও টিনের উপরে আঁকা 36টি চিত্রকর্ম। রিক্সাচিত্র বাঙালির নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যের অংশ। শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে ওঠা বিশেষ ধারার এই শিল্প বিশ্বব্যাপী এখন পরিচিত। সিনেমার পোস্টারেকে এই শিল্পে থিতু হন নবকুমার ভদ্র। রিক্সাচিত্রের সঙ্গে তার প্রায় 3 দশকের পথ চলা। তার 69টি চিত্রকর্ম নিয়ে রাজধানীর আলিয়াস প্রসেস দ্য ঢাকার গুলশান শাখায় শুরু হয়েছে রিক্সা আর্টিস্টই এ ওয়ার্ল্ড হেরিটেজ, যা মুগ্ধ করছে দেশ বিদেশের শিল্পী ও দর্শনার্থীদের। আমি নিজে একজন চিত্রশিল্পী হিসাবে রিক্সা পেইন্টিংটাকে যখন এত মূল্যায়ন করা দেখছি, আমার নিজেরই আসলে খুব ভালো লাগছে। কালার বিবর্তনে এখন আমরা আসলে রিক্সা পেইন্টিং দেখি না, ডিজিটাল অনেক কিছু হয়ে গেছে, তো এটা ভালো লাগতেছে, সুন্দর একটা আয়োজন। আমি দেখি নাই, ফার্স্ট টাইম দেখতেছি, অনেক সুন্দর। চিত্রকর্মগুলো অনেক রকমের রঙে ভরা। এই প্রদর্শনী আমার মন ছুঁয়ে গেছে। হারিয়ে যেতে বসা রিক্সা চিত্রের এই শিল্পের সংরক্ষণ চান শিল্পী। খুব আনন্দ পাচ্ছি যে রিক্সা পেইন্টিং হারিয়ে যাচ্ছে, যে আজকে আমার এটা হারিয়ে যেমন না যায় সে কারণে আমি এক্সিবিশনটা সুন্দরভাবে
করতে পেরেছি, তো আমি খুব আনন্দিত। নবকুমার রিক্সাচিত্রের দৃশ্যপটে স্বতন্ত্র একটি পদচিহ্ন আঁকতে সক্ষম হয়েছেন বলে মনে করেন আয়োজকরা। রিক্সাচিত্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এখানে এসেই আমি প্রথম এই শিল্পের সঙ্গে পরিচিত হই। নবকুমারের এই চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করতে পারা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দেখা যাবে এই প্রদর্শনী। শেষ হবে 24 জানুয়ারি। জহুর মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুকে গতকাল এই ঘোষণা দিলেন তামিম। 2023 সালের সেপ্টেম্বরে দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছিলেন তিনি। আগামী মাসে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আসরে তামিমকে বাংলাদেশ পাবে বলে বিসিবি আশাবাদী ছিল, কিন্তু তামিম শেষ পর্যন্ত নাই বলে দিলেন। বুন্দেসলিগায় মনসেনগ্লাডবাখের বিপক্ষে শীর্ষস্থান ধরে রাখার মিশনে আজ মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরু হবে রাত 11:30টায়। 15 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ বেশি খেলে 35 পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বায়ার লেভারকুসেন। তাই শীর্ষস্থান মজবুতে মনসেনগ্লাডবাখের বিপক্ষে জয় ভিন্ন কোনো ভাবনা নেই হ্যারি কেইনদের। এছাড়াও চোট কাটিয়ে বায়ার্নের গোল প্রাচীর সামলাতে ফিরছেন ম্যানুয়েল নয়ার। এদিকে FA কাপের তৃতীয় রাউন্ডে সালফোর্ড সিটির বিপক্ষে লড়বে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে রাত 11:15টায়। এ ম্যাচের আগে টানা 2 ম্যাচে জয় দিয়ে নিজেদের ছন্দে ফিরেছে সিটিজেনরা। তাই সালফোর্ডের বিপক্ষে জয়েই চোখ থাকছে গার্দিওলার। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, কষ্টে চলা মানুষের ওপর চাপ আরও বাড়ল, শত পণ্য ও সেবায় শুল্ক কর। IMF এর শর্ত মানতে এ সিদ্ধান্ত, মূল্যস্ফীতি আরও ফুসবে, ওষুধের বেলায়ও সরকার কঠোর। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক। হাসিনা ঘনিষ্ঠদের থেকে ফ্ল্যাট উপহার, টিউলিপের বিকল্প খুঁজছেন স্টারমার। উত্তরসূরির সংক্ষিপ্ত তালিকা তৈরি। দোষ স্বীকার করে খুঁজছেন সম্মানজনক বিদায়ের পথে। এরপর তাদের আরও একটি শিরোনাম, মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিকের স্ত্রী কন্যা। অর্থ পাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষের অভিযোগ থাকায় প্রত্যাখ্যান। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, স্থানীয় দলগুলোর নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য। ইউপি পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনকে এক আইনের আওতায় আনার কথা ভাবছে সংস্কার কমিশন। তাদের আরও একটি শিরোনাম, করের চাপে আরেক দফায় বাড়বে জীবনযাত্রার ব্যয়, শতাধিক পণ্যের শুল্ক কর বৃদ্ধি। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম আন্তর্জাতিক অঙ্গন নিয়ে, আদালতে দণ্ডিত ট্রাম্প, তবে পেলেন শর্তহীন মুক্তি, ঘুষ দেওয়ার তথ্য গোপনে। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, অপ্রয়োজনে 8 স্থল বন্দর, গচ্চা 450 কোটি টাকা। সাবেক মন্ত্রী এমপিদের প্রভাবে এসব বন্দর, বিপুল জমি অধিগ্রহণ ও অবকাঠামো তেমন কাজে আসছে না। এছাড়াও তাদের আরেকটি প্রতিবেদন, মন্ত্রী টিউলিপের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে, দি টাইমসের প্রতিবেদন। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।